হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি 2025-এর প্রথম তামিল ক্রাইম থ্রিলার আইডেন্টিটি। সিনেমার গল্প এতটা সাসপেন্স আর জটিলতায় ভরা আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। মুভির গল্প একটু জটিল, সহজে এক্সপ্লেইন করার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে প্লিজ ডু সাবস্ক্রাইব। আপনারা দেখছেন কিটি এক্সপ্লেইনার বাংলা। সিনেমার শুরুতে আমরা হারান শঙ্কর নামের এক ছোট ছেলেকে দেখতে পাই, যে ডাক্তার তিলাক্কানের লাইব্রেরিতে সব বই পরিষ্কার করে আবার জায়গা মতো রাখছে, যা তার বয়সী একটা বাচ্চা ছেলের পক্ষে অসম্ভব ছিল। তখনই ডাক্তার সুনিতা সেখানে আসে এবং হারানের কাজ দেখে অবাক হয়ে যায়, কিভাবে একটা বাচ্চা ছেলে কোড অনুযায়ী বই সুন্দর করে গুছিয়ে রাখছে। তখন ডাক্তার তিলাক্কান তাকে বলে, হারান খুবই স্পেশাল চাইল্ড। বই সম্পর্কে তো এখন তার ধারণা নেই, কিন্তু বইয়ের কাভার ও ফন্টের সাইজ পর্যবেক্ষণ করে সে সেগুলো সাজিয়ে রাখে। হারান তার সমবয়সী বাচ্চাদের থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু তার একটা সমস্যাও আছে। সে সবকিছুতে পারফেকশন খুঁজে বা পারফেক্ট চায়, কারণ তার বাবার সাথে থাকা 7 বছর তাকে এতটা স্ট্রিক্ট ভাবে পারফেক্ট হয়ে চলতে হয়েছে, সে কারণে সে এখন এমন হয়ে গেছে। তখন আমরা জানতে পারি হারান ডাক্তার তিলাক্কানের বাগ্নে, তার বোন স্মিতার ছেলে। স্মিতা একজন প্রফেশনাল স্কেচ আর্টিস্ট। স্মিতার যখন ডিভোর্স হয়, কোর্ট তখন হারানের দায়িত্ব তার বাপকে দেয়, আর তার বোন দেবিকার দায়িত্ব দেয় স্মিতাকে। ডিভোর্সের পর হারানের মা আরেকটা বিয়ে করেন, যেখানে তার আরেকটা মেয়ে হয়, তার নাম নির্জা। হারানের বাবা একজন পুলিশ অফিসার হওয়ার কারণে সে তার সাথে খুব কড়া শাসনের ব্যবহার করত। কিছু বছর পর হারানের বাবা মারা যাওয়ার কারণে হারানের দায়িত্ব আবারও তার মায়ের কাছে আসে। তখন দেখা যায় হারানের মাও খুব অসুস্থ হয়ে প্যারালাইজ হয়ে তার শরীরের এক সাইড পঙ্গু হয়ে গেছে, হয়তো সেও কিছুদিনের মধ্যে মারা যায়। এখান থেকে কাহিনী বর্তমানে আসে। দেখা যায় কিছু মেয়ে শপিং মলের ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে ভিতরে থাকা তাদের ফ্রেন্ডকে ডাকছে। সে ভিতরে ড্রেস ট্রায়াল করছে। তারা ড্রেস কিনে যখন পেমেন্ট করে বের হতে যাবে, তখন সে খেয়াল করে কারের চাবি ট্রায়াল রুমে ফেলে এসেছে। সেটা আনতে সে যখন আবার যায়, তখন সে রুমের সিলিং এ একটা ফোন দেখতে পায় এবং সেটাতে রেকর্ডিং চালু অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে যে এই রুমে সে ড্রেস চেঞ্জ করেছে তা এই ফোনে রেকর্ড হয়েছে। তখন সে সেই ফোন হাতে নিয়ে বাইরে এসে তার ফ্রেন্ড ও শপের স্টাফদের এই ব্যাপারে বলে। তখন সেখানে আমার ফিলিপস নামের এক স্টাফ বলে, এই ফোনের মালিক যেই হোক না কেন, সে এখানে আশেপাশেই আছে। সেই মেয়ে যার নাম এমি, তার এক ফ্রেন্ড খেয়াল করে সেখানে থাকা একটা ছেলে অনেকক্ষণ ধরে তাদের ফলো করছে। তখন আমার ফোন নিয়ে তার কাছে যায় এবং বলে, এই ফোন কি তোমার? তখন সেই ছেলে তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে পালাতে থাকে। আমার তার পিছে দৌড়ে কিন্তু ধরতে পারে না। পরের সিনে শক করার মতো একটা ঘটনা দেখা যায়। আমার একটা জায়গায় সেই ছেলেটার কাছ থেকে ফোন নেয়। তখন বোঝা যায় এই ছেলে তারই লোক, সব ঘটনায় তার প্ল্যানেরই অংশ। ফোন নিয়ে গিয়ে সে সেই ফোন থেকে সেই মেয়ের ভিডিও বের করে তার কাছে রাখে এবং এমির সোশ্যাল মিডিয়া বের করে এমির সব তথ্য বের করে দিতে বলে এবং তার ফেসবুক হ্যাক করতে বলে। নুকুল আমার সাথে এইসব কাজ করতে চায় না, কিন্তু দেখা যায় আমার নুকুলকেও ব্ল্যাকমেইল করছে। সেই জন্য বাধ্য হয়ে নুকুল তার সেই কাজ করে দেয়। দেখা যায় ফ্রেন্ডসদের কথায় এনি গিয়ে পুলিশ কমপ্লেন করে। পুলিশ স্টেশন থেকে বের হতেই তার সামনে আমার আসে এবং তার সেই ট্রায়াল রুমের ভিডিও দেখিয়ে তার কাছে টাকা চায়। তখন এটিএম থেকে যা পারা যায় তা তুলে দেয় এমি। আমার বাকি টাকা কাল বিকেলে দিতে বলে এখান থেকে চলে যায়। আমার এর জন্য এটা নতুন বিষয় না, সে আরো অনেক মেয়ের সাথে এসব করেছে। মেয়েদের গোপন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়াই তার ধান্দা। পরে সিনে সে তার সেই জায়গায় যায় যেখান থেকে সে এসব করে। সেখানে ঢুকে সে বুঝতে পারে সেখানে কেউ একজন আছে। দেখা যায় কেউ একজন সেখানে আছে। তখন তার সাথে আমারের ফাইট হয়। সে আমারকে মেরে বেঁধে রেখে জায়গা সহ আমারকে পুড়িয়ে দেয়। সিন কিছুদিন পরে যায়। দেখা যায় কেরালা পুলিশ অফিসার দিনেশের কাছে কর্ণাটকের একজন পুলিশ অফিসার আসে, যার নাম অ্যালান জ্যাকব। অ্যালান জ্যাকব ডিওআইপি দিনেশের সাথে দেখা করে বলে, হাই প্রোফাইল কেসে উইটনেসদের নিরাপত্তা দেওয়া আমার কাজ। উইটনেস সেলে কাজ করি আমি। এমনই এক কেসে উইটনেসকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি এখানে এসেছি, আর এজন্য আমার আপনার আর কেরালা পুলিশের হেল্প চাই। দিনেশ বলে, কোনো সমস্যা নেই, তুমি আমার অ্যাপার্টমেন্টে থাকতে পারো, যেটা খুবই সেফ। অ্যালান জ্যাকব এখানে আসার আগেই দিনেশের সিনিয়র অফিসাররা তাকে এই ব্যাপারে ফোন করে জানিয়েছিল যে তামিল ও কেরালা বর্ডারের কাছে এরকম একটা মার্ডার হয়েছে। এভিডেন্ট কালেক্ট করে সেগুলো কেরালা পুলিশের কাছে রাখা আছে। কর্ণাটকা পুলিশের একজন অফিসার আসবে কেস ইনভেস্টিগেট করতে, তখন যেন তাকে হেল্প করা হয়। তাই অ্যালান এখানে আসার সাথে সাথে দিনেশ তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় এবং তার অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটও নিয়ে দেয়। অ্যালান সেই বিল্ডিং এ যায় থাকার জন্য। তার সাথে সেই মেয়ে উইটনেস যার নাম আয়ান, সেও ছিল সেখানেই। হারান তার ফ্যামিলি নিয়ে থাকে। সে, তার 2 বোন ও ডাক্তার তিলাক্কান। তখন তাদের ভাই বোনের বন্ডিং দেখানো হয়। হারান সেখানে একটা মেয়েদের সেলফ ডিফেন্স ক্লাসও চালায়। তারা সেখানে আসার পরে সবাই তাদের পরিচয় জানতে চাইলে অ্যালান তাদের পরিচয় গোপন করে অন্য নাম বলে। মেয়েটার নাম আয়ান, যে তার বোন, এবং তারা এখানে ছুটি কাটাতে এসেছে। তাদের সাথে একজন মহিলাও থাকে, যে একজন পুলিশ অফিসার, কিন্তু তারা দুজন ছাড়া কেউ তা জানে না। পরের দিন দেখা যায় অ্যাপার্টমেন্টে চুরি হয়েছে, তাই পুলিশ এসে সেখানে ইনকোয়ারি করছে। প্লাস বাসার এক বাচ্চা
যে কিনা চোরকে দেখেছে তাকে নিয়ে স্কেচ বানানোর চেষ্টা করছে। তখন হারান তাদের বিড়াল খুঁজতে সেই বাসায় আসে এবং সেই স্কেচ আর্টিস্টের ভুল ধরে ফেলে। মানে সেই আর্টিস্ট বাচ্চার কথা মতো ফলো করে স্কেচ বানাচ্ছিল না। তখন হারান বাচ্চার কাছ থেকে সবকিছু ডিটেলস জেনে নিজে ভালো করে স্কেচ বানায়। হারান এত ভালো করে স্কেচ বানায়, সবাইকে দেখানোর পর সবাই চিনে ফেলে যে এই লোক বিল্ডিং এ প্লাম্বারের কাজ করে। এখানে অ্যালানও ছিল। সে হারানের ট্যালেন্ট দেখে ইমপ্রেস হয়ে যায় এবং রাতে পার্সোনালি গিয়ে কথা বলে এবং তার কেসে হেল্প চায়। বলে, আমি তোমাকে কেসের পুরো ডিটেল বলতে পারবো না, কিন্তু এই কেসে আমার তোমার হেল্প লাগবে। আমার কাছে একজন উইটনেস আছে যে নিজ চোখে খুনিকে দেখেছে। আমরা তার কথা মতো স্কেচ বানিয়ে দেখেছি, কিন্তু কোথাও ম্যাচ করেনি। তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমার অনেক উপকার হবে। হারান রাজি হয়ে যায় হেল্প করতে। পরের দিন হারান আয়ানের সাথে কথা বলে তার সব বর্ণনা শুনে স্কেচ বানায় এবং শেষে আয়ানকে অন্য রুমে পাঠিয়ে জেকবের সাথে কথা বলে যে আয়ান যা বর্ণনা দিচ্ছে তা যথেষ্ট নয়, ঠিকঠাক নয়। জেকব বলে, আয়ান যা বর্ণনা দিল তা তো নিখুঁতভাবেই দিল। কিন্তু হারান যখন স্কেচ জেকবকে দেখায়, অবাক করার বিষয় হলো সেটা হারানেরই ছিল। হারান বলে, এখানে অবাক হওয়ার কিছু নেই। অনেক সময় উইটনেস চাপে অনেক কিছুই ভুলে যায় বা যেতে পারে। চোখের সামনে যা দেখে তা তার বর্ণনায় প্রকাশ পায় না। তখন সে অন্য কিছু ভুল স্কেচ রিলেটেড স্কেচের রেফারেন্স দেয়। সে জেকবকে বলে, তুমি নিজেই ভেবে দেখো, এখানে যদি আমি খুনি হতাম, আয়ান তো আমাকে দেখেই চিনে ফেলতো, স্কেচ বানানোর দরকারই পড়তো না। আপাতত তাকে রেস্ট নিতে দাও, আমরা একসাথে সেখানে যাব যেখানে সে খুনিকে দেখেছিল। পরের দিন তারা তিনজন একসাথে সেই জায়গায় যায়। যাওয়ার সময় হারান আয়ানের ফেভারিট মিউজিক চালায় গাড়িতে এবং বলে সেদিনের পুরো ঘটনা মনে 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 করতে। তখন সে হালকা পাতলা বর্ণনা করতে করতে তারা সেখানে পৌঁছে যায়। এই জায়গা সেই জায়গা যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেখানে অজানা এক ব্যক্তি আমারকে জ্বালিয়ে মেরে ফেলেছিল। আয়ান তখন বর্ণনা দিতে থাকে। হারান স্কেচ বানায়। স্কেচ বানানো শেষ হলে হারান জেকবকে দেখায়। হারান বলে, এই স্কেচ আমি আয়ানকে দেখালে সে হয়তো কনফিউজ হয়ে যেতে পারে। তুমি মানা করার পরও জেকব সেটা আয়ানকে দেখায় কনফার্ম করার জন্য। আয়ানও কনফার্ম করে সেদিন রাতে সে এই ব্যক্তিকেই দেখেছিল, যা শুনে হারান একটু অবাকই হয়। আয়ানের ব্যাপারে আরো জানার জন্য হারান একটা জ্যামার তৈরি করে তার গোরের বিড়ালের গলায় সেটা লাগিয়ে জেকবের গোরের দিকে দিয়ে দেয়, যার কারণে আয়ানের ফোনের নেটওয়ার্ক জ্যাম হয়ে যায়। এই সুযোগে হারান জেকবের গোরের সামনে গিয়ে রুমে ঢোকার চেষ্টা করে। যখনই ঢুকতে যাবে তখনই ডাক্তার তিলাকান তার বিড়ালকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং হারানকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করো? হারান তখন বলে, ভিতরে আওয়াজ পেলাম তাই আমি এখানে এলাম, মনে হয় কেউ আছে এখানে। তখন তারা যখন দরজা খুলে ভিতরে আয়ান গান নিয়ে দাঁড়িয়েছিল। তখন জেকবও সেখানে চলে আসে। তখন সে আয়ানকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় যে আয়ান হারান ও তিলাকানকে চিনতে পারছে না। তখন ডাক্তার তিলাকান আয়ানকে বলে, আমি তোমাকে আগে থেকেই পর্যবেক্ষণ করছি, তুমি মানুষকে অনেকক্ষণ ধরে দেখতে থাকো, চিনতে তোমার সময় লাগে, মনে হয় তোমার সিরিয়াস কোনো সমস্যা আছে। তখন ডাক্তার রজনীকান্তের ছবি দেখে জিজ্ঞেস করে, এ কে? তখন আয়ান তাকেও চিনতে পারে না। পরে ডাক্তার হাসপাতালে নিয়ে গিয়ে আয়ানের অনেকগুলা টেস্ট করে এবং রিপোর্ট আসার পর আয়ান, হারান ও জেকবকে নিয়ে বসে আয়ানের রোগ সম্পর্কে বলতে থাকে। আয়ানের খুবই রেয়ার এক ধরনের রোগ আছে, যা হয় তার ছোটবেলায় হয়েছে, না হয় কোনো বড়সড় ধাক্কায় হয়েছে। আয়ান কারো চেহারা মনে রাখতে পারে না, মানে হচ্ছে আয়ানের চোখে সব লোক একই রকম, একই চেহারার। মনে করো অনেকগুলো কালো বিড়ালের মাঝে আরো একটা কালো বিড়াল ছেড়ে দিলে যেরকম খুঁজে বের করা যাবে না, সবগুলোই একই রকম মনে হবে, ঠিক তেমনই। কিন্তু আশ্চর্যজনক কথা হলো আয়ানের রোগ সম্পর্কে সে নিজেই জানে না। সে মানুষের ড্রেসিং অথবা কথা বলার স্টাইল দেখে চিনতে পারে। তার এই রোগ সম্পর্কে জেনে আয়ান নিজেই শক খেয়ে যায়। এসব শুনে হারান ভালো করে বুঝে যায় আয়ান কেন তাকে সামনে থাকার পরেও চিনছে না এবং বুল স্কেচ আঁকার পরও কেন সেটাকেই কিলার ভাবছে। সেখান থেকে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় আয়ানের আসল নাম আলিশা, যে একজন নিউজ রিপোর্টার। একদিন নুকুল নামের সেই হ্যাকার, যে ছিল আলিশার সোর্স, আলিশার সাথে দেখা করে আমারের সব অপরাধের কথা বলে এবং কিছু প্রমাণও দেয় কিভাবে আমার মেয়েদের ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেল করে, শুধু টাকা নয় অনেক সময় তাদের র্যাপও করে। এসব নিয়ে আলিশা তার বসের কাছে যায় এবং কথা বলে। তার বস বলে, এসব তথ্য যথেষ্ট নয়, এসব তথ্যের ভিত্তিতে আমরা এই নিউজ প্রচার করতে পারবো না, কারণ নিউজ প্রচারের পর সবাই সোর্স সম্পর্কে জানতে চাইবে। তোমার সেই সোর্স যদি ক্যামেরার সামনে এসে এসব কথা বলতে পারে তাহলে আমরা প্রচার করতে পারবো। কিন্তু নুকুল ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তখন আলিশা সেসব তথ্য নিয়ে জেকবের কাছে যায় এবং সব খুলে বলে। তখন সে তার এবং সোর্সের পরিচয় গোপন করে, যা তথ্য ছিল, এবং একটা ফাইল জেকবের কাছে দেয়। জেকব তাকে বলে, ঠিক আছে, আমি কেসটা দেখছি, এর মধ্যে তোমার কাছে কোনো তথ্য এলে আমাকে ফোন করে জানিও, এবং তোমাকে অবশ্যই একটা কমপ্লেন করতে হবে। আর যেহেতু তোমার কাছে আমারের লোকেশন আছে, আশা করি আমরা খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরে ফেলতে পারবো। রাতে তার বস তাকে ফোন করে বলে, তোমার সেই নিউজ আমরা প্রচার করতে পারবো,
বাট তুমি কি কিছু ফুটেজ ও ছবি অ্যাড করতে পারবে? আলিশা তখন বলে হ্যাঁ। আলিশার কাছে সেই জায়গার লোকেশন ছিল। তখন সে সেটা নিয়ে বেরিয়ে পড়ে সেখানকার কিছু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। সেখানে গিয়ে সে রেকর্ড করার সময় দেখে আমার কারো কাছ থেকে টাকা নিচ্ছে, সেই ব্যক্তির চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। টাকা নিয়ে সেই ব্যক্তি সেখান থেকে চলে যায়, আমারও বেরিয়ে পড়ে। আলিশা আবারও আমারের আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে এক লোক আসে, তার কিছুক্ষণ পর আমারও আসে। তখন তাদের দুজনের মধ্যে ফাইট হয়। সেই লোক আমারকে মেরে জ্বালিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এসব দেখে আতঙ্কিত হয়ে ফেরার পথে আলিশা অ্যাক্সিডেন্ট করে মাথায় খুব আঘাত পায়। হাসপাতালে জ্ঞান ফেরার পর জেকব আলিশার সাথে দেখা করে এবং তখন থেকে আলিশার প্রোটেক্ট করে চলেছে। কাহিনী বর্তমানে আসে। তখন জেকব আলিশার সমস্ত কথা শুরু থেকে মনে করতে থাকে এবং ভাবে আলিশা সুস্থ হয়ে তো আমাকেই প্রথমে দেখেছে, সে তো আমার চেহারাই ড্র করাতে পারত, কিন্তু কেন হারানের চেহারা ড্র করালো? তার মানে আমি যে কিলারকে খুঁজছি সে হারানি। সে তখন সুপ্রিয়া নামের একজন লেডিকে ফোন করে বলে হারানের বিগত 7 দিনের সমস্ত তথ্য বের করতে এবং তার সমস্ত ইনফরমেশন বের করতে। জেকব তখন হারানকে বলে আমি সত্য জেনে গেছি, তুমি আমাকে মেরেছো, এখন বলো কেন মেরেছো? হারান কোনো কথা বলে না। তখন জেকব দিনেশকে ফোন করে বলে হারানি খুন। দিনেশ এসে বলে আলিশা যে ব্যক্তির স্কেচ করিয়েছে সে নিজে কনফার্ম করেছে সেই ব্যক্তি খুনি, তাহলে হারান কিভাবে খুনি হয়? জেকব বলে হারান আলিশার রোগ সম্পর্কে জেনে গিয়েছিল, তাই সে অন্য লোকের স্কেচ বানিয়ে আলিশা সহ আমাদের সবাইকে বোকা বানিয়েছে। যার স্কেচ বানিয়েছে সে এই পৃথিবীতে নেই। ঠিক তখনই আমির আলী নামের এক ব্যক্তি এসে পুলিশের কাছে সারেন্ডার করে, যে ছিল স্কেচের সেই লোক। সে বলে সেই আমাকে মেরেছে। হারান তখন বলে এখন তো অপরাধী, প্রত্যক্ষদর্শী আর স্কেচ ছবি আছে, আমি কি তাহলে যেতে পারি? বলে সে চলে যায়। রাতে জেকব হারানের কাছে এসে বলে তুমি চাল ভালো খেলেছো, কিন্তু আমি শুধু এটা জানতে চাই তুমি কে আর তুমি আমাকে কেন মেরেছো? তার কাছে থাকা হার্ড ড্রাইভের জন্য? সেটা আমিও অনেকদিন ধরে খুঁজছি। হারান বলে সেটার জন্য হলে আমি পুরো বাড়ি কেন জ্বালাতাম? তখন জেকব দিনেশের কাছে ফোন করে জানতে চায় আমারের লাশের সাথে কোনো ইলেকট্রিক ডিভাইস পাওয়া গিয়েছিল কিনা। দিনেশ তখন জানায় আমারের প্যান্টের বেল্টের কাভারের ভিতর একটা এসএসডি হার্ড ডিস্ক পাওয়া গিয়েছিল। এটা এভিডেন্স লকারে লক করে রাখা আছে, যা জজের অনুমতি ছাড়া খোলা যাবে না। আর তুমি তো অন্য স্টেটের পুলিশ অফিসার, তোমাকে তো দেয়াই যাবে না। হারান তখন জেকবকে বলে তুমি আসলে কেস ইনভেস্টিগেট করতে আসো নাই, সেই হার্ড ডিস্কের জন্য এসেছো। জেকব তখন বলে খেলা এখনো শেষ হয়নি মিস্টার হারান শঙ্কর, বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন পুলিশ স্টেশনে আমির আলীর সমস্ত তথ্য নেওয়া হয়, কিন্তু জেকবের ফোন বন্ধ পাওয়া যায়। পরে দেখা যায় সুপ্রিয়া জেকবকে ফোন করে হারানের সব তথ্য দেয়, ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি, সবকিছু। ওইদিকে আমরা দেখি দিনেশ কর্ণাটকের পুলিশ অফিসারের সাথে কেস নিয়ে আলাপ করার সময় কথায় কথায় জেকবের কথা বলে। তখন সেই অফিসার শক খাওয়ার মতো কথা বলে যে জেকবকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে কবেই সাসপেন্ড করা হয়েছে, তারা তাকে খুঁজছে, সে এক বড় ক্রিমিনাল। পরের দৃশ্যে দেখা যায় হারান আলিশার কাছে যায় এবং বলে আমি আমারকে মেরেছি। কিছু মাস আগে আমার ছোট বোন নির্জাকে র্যাপ করা হয়, যার কারণে আমাদের পুরো ফ্যামিলির তছনছ হয়ে যায়। রেপের পর আমি অনেক কষ্টে আমার বোনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। পুরনো বাসা থেকে আমরা এই ফ্ল্যাটে শিফট হয়েছি। আমি সেই রেপিস্টের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ একদিন আমার কাছে আনসার নামের একটা ছেলে আসে। আমার ফিলিপ তার বোনের ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেল করছিল। ততদিনে আমি নির্জার ঘটনা ভুলে গিয়েছিলাম। এই ঘটনা আমাকে সেই ঘটনা আবার মনে করিয়ে দেয়। তারপর আমি আমারের ঠিকানা বের করে আমাকে মেরে ফেলি। আমাকে মারতে আনসার আমাকে হেল্প করেছে। তখন হয়তো তুমি আমাকে দেখেছো। আমাকে মারার পর আনসারের বাবা আমার সাথে দেখা করে বলে আপনি আমার পরিবারের অনেক উপকার করেছেন, পুলিশ যদি কখনো আপনাকে খুঁজতে আসে আমি তাদের হাতে ধরা দেব। তাই সে আমার জন্য সারেন্ডার করেছে। যখন জেকব আমাকে খুঁজতে আসে তখন পুলিশ অফিসার দিনেশ হারানের কাছে ফোন করে জেকবের কথা বলে যে তাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার গাড়ি ডিএসপি অফিসের সামনে। তখন হারান বলে জেকব নিশ্চয়ই সেই হার্ড ডিস্ক নেওয়ার জন্য সেখানে গিয়েছে। আমি নিজেও জানি না ওই হার্ড ডিস্কে কি আছে, আপনি সেটা নিয়ে আসেন, আমরা একসাথে সেটা দেখবো। তখন দিনেশ এভিডেন্স রুমে গিয়ে সেই হার্ড ডিস্ক নেয়। এদিকে হারান ও আলিশা দিনেশের সাথে দেখা করতে কারে করে যেতে থাকে। তখন তাদের গাড়িকে এসে ধাক্কা দেয় আরেকটা গাড়ি। সেই গাড়িতে আর কেউ ছিল না, জেকবই ছিল। এখানে তাদের মধ্যে লম্বা একটা চেজ হয়। তখন হারান আলিশাকে গাড়ি থেকে ফেলে দিয়ে বলে 20 মিনিটের মধ্যে আমি ফিরে না আসলে তুমি দিনেশের কাছে চলে যেও। তখন আবারও তাদের মধ্যে চেজিং হতে থাকে এবং অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। পরে 4 দিন পরে আলিশা ডাক্তার তিলেক খানের সাথে দেখা করে সেদিনের ঘটনা বলে যে সেদিন হারান ও জেকবের মধ্যে চেজের পর হারান সেখানে আসে এবং দিনেশকে গুলি করে হার্ড ডিস্ক নিয়ে চলে যায়। তাকেও গুলি করতে চেয়েছিল কিন্তু পরে করে না। এই ঘটনার পর সে বাসায় চলে যায় এবং 4 দিন বাসা থেকে বের হয় না। আজকে ডাক্তার তিলেক খানকে ফোন করে ডেকে সে সব বলছে। ডাক্তার তাকে বলে তোমার ভুল হতে পারে, হারান দিনেশকে মারেনি, জেকব তোমার রোগের ফায়দা উঠিয়েছে, হয়তো সে আহত হয়েছিল,
পরে সে হারানের পোশাক পরে এখানে আসে এবং দিনেশকে মেরে চলে যায়। হারানের পোশাক পরার কারণে তুমি তাকে হারান মনে করেছো। তখন সেই হ্যাকার সেখানে আসে এবং বলে, হ্যাঁ, হারান নয়, জ্যাকবই দিনেশকে মেরেছে। সেও সেদিন ঘটনার সময় সেখানে পাশে গাড়িতে ছিল। হারানও সেখানে আসে এবং জ্যাকবের ব্যাপারে আরো অনেক সত্য কথা বলতে থাকে, যে জ্যাকব অনেক বড় ক্রিমিনাল। যত বড় বড় হাই প্রোফাইল কেস হয় সেসব কেসে সাক্ষীদের নিরাপত্তার জন্য সরকার বিশেষ ইউনিট চালু করে। সেই ইউনিটেরই একজন অফিসার জ্যাকব, কিন্তু সে টাকার বিনিময়ে সাক্ষীদের আইডেন্টিটি বিক্রি করে দিত এবং সাক্ষীদের তথ্য ফাঁস করে দিত, যাতে সাক্ষীরা অপরাধীদের দ্বারা খুন হতো। তার সাথে সুপ্রিয়া নামক একজন কাজ করত, যে ছিল তার মেইন লিঙ্ক, যারা মিলে সাক্ষীদের তথ্য ফাঁস করে তাদের মেরে ফেলতো গোপনে, বড় বড় ক্রিমিনালকে বাঁচানোর জন্য। চিনাপ্পা নামক একজন বড় বিজনেসম্যান, বিজনেসে অনেক বড় স্ক্যাম করে। তার এসব স্ক্যাম দেবরাজ নামক একজন সাংবাদিক ফাঁস করার জন্য তথ্য জোগাড় করে। এই খবর জানার পর চিনাপ্পা গিয়ে দেবরাজকে মেরে ফেলে। তখন তার ওয়াইফ চিত্রামণি তা দেখে ফেলে। চিত্রামণি কোর্টে গিয়ে বয়ান দেওয়ার কারণে চিন্নাপ্পাকে গ্রেফতার করা হয়। সেই কেস এখনো কোর্টে চলছে। চিত্রামণি অন্য আইডেন্টিটি নিয়ে অন্য জায়গায় বাস করছে। মোটা টাকার বিনিময়ে জ্যাকব ও সুপ্রিয়া তার তথ্য চিন্নাপ্পাকে দিয়ে দেয়। চিনাপ্পা কোর্টেই চিত্রামণির উপর হামলা করায়, কিন্তু ভাগ্যক্রমে চিত্রামণি সেদিন বেঁচে যায়। তারপর থেকে জ্যাকবকে সেই সেফটি সেল থেকে সরিয়ে অন্য পোস্টে দেওয়া হয়। কিন্তু তখন চিনাপ্পা জ্যাকবকে উল্টো ব্ল্যাকমেইল করতে থাকে, যে চিত্রামণি যদি তার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেয় তাহলে সে জ্যাকবের সব তথ্য ফাঁস করে দিবে। তাই এখন জ্যাকবের সামনে চিত্রামণিকে মারা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কিন্তু সে নিজে মারতে পারবে না, কারণ সে জানেই না চিত্রামণি কোথায় আছে। তো একজন পুলিশ অফিসার হওয়ার কারণে সে জানে চিত্রামণিকে কোর্টে হিয়ারিং এর দিন এক বিশেষ ফ্লাইটে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হবে। তাই সে প্ল্যান বানায় কোনো সাধারণ মানুষকে দিয়ে চিত্রামণিকে খুন করাবে, এয়ারপোর্টে না হয় প্লেনে। তাই সে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ আনসার আলীর বোন সাফিনা আলীকে রেপ করে এবং ভিডিও বানিয়ে রাখে, যাতে তা দিয়ে তার ফ্যামিলিকে ব্ল্যাকমেইল করে আনসার আলীকে দিয়ে চিত্রামণিকে খুন করাতে পারে। কিন্তু আমার সেই ভিডিও দিয়ে ওই ফ্যামিলির কাছে টাকা দাবি করা শুরু করে, যার জন্য এই ঘটনা সামনে আসে। কিন্তু আমার সেই হার্ড ডিস্কে আরো এমন ভিডিও ছিল যেগুলো দিয়ে জ্যাকব এই কেস রিলেটেড অন্য কাউকে ব্ল্যাকমেইল করে তাকে দিয়ে কাজ করাতে পারে। তাই জন্য সে এতটা পাগল হয়েছিল সেই হার্ড ডিস্কের জন্য, এবং সে দিনেশকে মেরে সেই হার্ড ডিস্ক অলরেডি পেয়েও যায়। সেই হার্ড ডিস্কে সে কেস রিলেটেড একজনের মেয়ের খারাপ ভিডিও পায়। সেটা দিয়ে সে তার পরিবারকে ব্ল্যাকমেইল করিয়ে চিত্রামণিকে মারতে চায়। এসব কথা হারান আলিশা ও ডাক্তারকে বলছিল। পরের দিন এসে শেষ কৃত্যে দেখা যায় সেখানে ডাক্তার ও হারান উপস্থিত ছিল। তখন দেখা যায় লুকানোর জন্য এবং পালানোর জন্য জ্যাকব হারানের ফ্ল্যাটে গিয়ে তার বোনদের ভয় দেখা যায়। তখন তার বোন বলে, তুমি জানো না আমার বাইকে? জ্যাকব বলে, জানি। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুপ্রিয়া জ্যাকবকে ফোন করে জানায় হারান কোনো সাধারণ মানুষ নয়, সে একজন স্কাই মার্শাল, যার কাজ যে কোনো সন্দেহভাজন ফ্লাইটে সাধারণ মানুষের বেশে গিয়ে প্লেনকে হাইজ্যাক থেকে বাঁচানো ও প্যাসেঞ্জারদের নিরাপত্তা নিশ্চিত করা। প্যাসেঞ্জারদের নিরাপত্তা রক্ষায় বিশেষভাবে ট্রেনিং নেওয়া সোলজারদের একজন হারান। পরে দেখা যায় হারান তার অফিসারদের সাথে কথা বলে এয়ারপোর্টে গিয়ে একটা ফ্লাইটে চড়ে বসে, যে ফ্লাইটে জ্যাকব চিত্রামণিকে মারার প্ল্যান করছে। ফ্লাইটে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে হারান জানতে পারে এই ফ্লাইটে শুধু চিত্রামণি নয়, আরো 7 জন আইডেন্টিটি চেঞ্জ করা লোক যাচ্ছে সাক্ষী দিতে, যারা কোনো না কোনো হাই প্রোফাইল কেসে সাক্ষী দিচ্ছে। অনেক পর্যবেক্ষণ করার পরও হারান বুঝতে পারে না খুনি সাসপেক্ট কে। সেই ফ্লাইটে চিন্নাপ্পাও যাচ্ছিল। হারান গিয়ে তার কাছে জ্যাকবের প্লেনের ব্যাপারে জানতে চায়, কিন্তু চিন্নাপ্পা বলে, জ্যাকবের প্লেন আমি নিজেও জানি না, তবে সে 2 মেয়ের ভিডিও বানিয়ে তাদের ফ্যামিলিকে ব্ল্যাকমেইল করে কিছু একটা করতে চেয়েছিল। তখন হারানের মাথায় আরেক মেয়ের পরিবারের কথা আসে। সে তখন সেই মেয়ে নিবেদিতা সুদেবের ফ্যামিলির সদস্যদের তথ্য বের করতে বলে কুল নামক সেই হ্যাকারকে, যে সবসময় এই অপারেশনে হারানের সাথে ছিল। তখন তথ্য বের করে দেখা যায় নিবেদিতার বাবা ফ্লাইটের সিগন্যাল ইন্সট্রাক্টর, যার একটা ভুল সিগন্যালে পুরো প্লেন ক্রাশ হতে পারে। হারান বুঝে যায় জ্যাকবের প্ল্যান এই ফ্লাইটকে ক্রাশ করানো। সেই মোতাবেক সেই ব্যক্তি ফ্লাইটকে ভুল সিগন্যাল পাঠায়, কিন্তু হারান ফ্লাইটের সিগন্যাল রিসিভার অফ করে দেয়, তাই ফ্লাইট সেটা রিসিভ করে না। এবং হারানের কথা মতো ততক্ষণে অফিসাররা এসে সেই লোককে অ্যারেস্ট করে। এভাবে হারান চিত্রামণি সহ বাকি সবাইকে বাঁচিয়ে নেয়। ওইদিকে জ্যাকব তখন হারানের বোনকে ব্ল্যাকমেইল করে তার রোগী সেজে শহর থেকে বেরিয়ে যায়। হারানের বোন চালাকি করে সেই হার্ড ডিস্ক এক্সরে রুমে রেখে সেটা নষ্ট করে দেয়। কিছুদিন পর জ্যাকব ও সুপ্রিয়াকে নতুন আইডেন্টিটিতে দেখা যায়, তারা প্রাইভেট জেটে দেশ ছেড়ে পালাচ্ছে। 1 মাস ধরে পিছু করে হারান জ্যাকবকে খুঁজে পায়। সেও এই ফ্লাইটে উপস্থিত ছিল। এখানে তাদের মধ্যে মারাত্মক ফাইট হয়। শেষে হারান জ্যাকবকে মেরে ফেলে। ওইদিকে আলিশাকে দেখা যায় তার সেই রোগের চিকিৎসা করাতে। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটি। ধন্যবাদ সবাইকে।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এক্সপ্লেইনটি বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন।